বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি খুব সকালে ডিম ডাল রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। 1 কাপ ডাল নিয়েছি। সেই ডালগুলো ভালো করে 4-5টা ধোয়া দিয়ে তার মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে আদা রসুন বাটা সামান্য একটু, একটা পেঁয়াজ কুচি একটু মোটা করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তারপর সামান্য একটু তেল দিয়েছি, একটু লবণ, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য কিছুটা মরিচের গুঁড়া দিয়ে এগুলো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে একপাশে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটি প্যানের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলে। এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিব। আমরা কিন্তু অনেকেই ডাল রান্না করি এবং ডিম রান্না করি, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে করে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো বা ডিমটা পেঁয়াজ দিয়ে ভুনা করে থাকি, হয়তো বা আলু দিয়ে রান্না করে থাকি। তো এরকমভাবে না করে একসাথে কিন্তু এভাবে করে নিলে খেতে মাংসর চেয়ে কোনো অংশে কম স্বাদ হয় না। আমার পরিবারের সবার তো অনেক পছন্দ এভাবে একসাথে ডিম ডাল রান্না করাটা, আর সেই সাথে আমারও পছন্দ, যেহেতু ভালো লাগে জিনিসটা, আলাদা আলাদাও করতে হয় না। আর অন্যদিকে দেখা যায় একটা রান্না দিয়ে একটা রেসিপি দিয়ে 2টা রেসিপি হয়ে যায় এবং কি এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। এমনিতে কিন্তু ডাল রান্না করতে অনেকটা সময় লাগে। যারা প্রেসার কুকারে করে থাকেন তাদের তো তেমন সময় লাগে না। আর প্রেসার কুকার কিন্তু সবাই ব্যবহার করে এমন না, অনেকে বলতে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ডালটা এমনিতেই রান্না করে থাকি, যাদের হয়তো বা সিলিন্ডার গ্যাস অথবা যারা ইনফ্রারেডে বা ইনভার্টার যে ইগুলো আছে সেগুলোতে চুলা, কারেন্টের যে চুলাগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকেন, তারা হয়তো বা এটা ব্যবহার করেন, অথবা যাদের সময় কম। তো যাই হোক, ডাল নিয়ে আর কথা দীর্ঘ করছি না। এখন আমি ডিম ডালটা রান্না করার জন্য সেই একই তেলের মধ্যে 1/4 কাপের মতো, মানে 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি। সাথে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এখানে ব্যবহার করছি যেহেতু এটা মাংসের স্বাদকেও হার মানাবে, তো সে কারণে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা এখন এই পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে কিন্তু টমেটোটা একটু ভেজে নিব, তারপর একটু ঢেকে দিয়েছি এতে করে যাতে টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আর টমেটোটা যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি আবার একটু আদা রসুন বাটা দিয়েছি। এখানে 1/2 চামচের মতো, প্রথমেও 1/2 চামচের মতোই দিয়েছি। তো এখন পানি দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়া মশলাগুলো অ্যাড করা যায়। এখানে আমি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের হলুদের গুঁড়া আর ব্যবহার করছি না, যেহেতু ডালটা রান্না করেছি আমি হলুদের গুঁড়া দিয়ে। এরপর পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু ডালটা রান্না করার সময় যখন আমি ডালটা সেদ্ধ করেছিলাম সে পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়েছি, তাই একটু 2 বারে লবণটা দেওয়া হয়। এই কারণে লবণটা একটু বুঝে শুনিয়ে দিতে হয়। লবণ কিন্তু কম হলে আবার দেয়া যায়, বেশি হয়ে গেলে কিন্তু একটা ঝামেলা। তো এই তো যখন টমেটোটা ভালো করে হয়ে যাবে রান্না, তখন কিন্তু আমি এই পর্যায়ে ডালগুলো এখন মিশিয়ে দিয়েছি। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ঝটপট কিন্তু ডিম ডাল রান্নাটা হয়ে যায়। সেই সাথে এগুলো রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো জমে যায়। তো আমি এখন এর মধ্যে থেকে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া আবার আস্ত গরম মশলা চোখে কম দেখে, তার মুখে বেশি লাগে। সে গরম মশলা তার প্লেটে নিলে কখনোই সে খেয়াল করে না, মুখে দিয়ে ফেলে। তো এই কারণে কিন্তু আমি সবার প্রথমে এলাচগুলো তুলে ফেলে দিয়েছি, আর সাথে একটা দারুচিনিও ফেলেছি। আরও একটা দারুচিনি যদিও আছে, এটা আমি পরে ফেলে দিব। তো এখানে আমি ডালটা হয়ে গেছে, আমি এখন টমেটো না, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি ডালটা যখন সেদ্ধ করেছি ওই সময় কেউ চাইলে আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, আমি আর আস্ত কাঁচামরিচ ব্যবহার করিনি। আমি নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচটা ফালি করে উপরে দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটি রান্নাতে চলে গেলাম। এই ব্লগটা আমার মূলত বৃহস্পতিবারের, যেহেতু বাসায় বিয়ে বলতে আমি এর আগেও 3 তারিখের যখন একটা বিয়ে ছিল, আমাদেরই মেয়ে, আমার ভাসুরের মেয়ে, মানে আমার হাজব্যান্ডের তো এমনিতে আপন কোনো মায়ের পেটের ভাই নেই, তার চাচাতো ভাই। তো এটা হচ্ছে তার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে, আমাদের একই বাসা। তো বাড়ির ভিতরে বিয়ে,
মানে আমাদের মেয়েরই বিয়ে, 1 মাসের মধ্যে 2টা মেয়ের বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু শাশুড়ি হয়ে গেছি। তো যাই হোক, মেয়ের বিয়ে যেহেতু, সে কারণে কিন্তু আমি সকাল সকালই রান্নাগুলো করে নিচ্ছি, যেহেতু বিকেল থেকে তাদের ওখানে যাওয়া আসা একটা হুলস্থুল অবস্থা থাকবে, বাচ্চাদের সাজুগুজু করিয়ে দিব, সেই সাথে নিজেও বারবার যাব আসবো, তো ঘরে তো মন তেমন টিকবেই না, ওখানে যেতে হবে, ওখানে যাব আসবো, সেই কারণে কিন্তু সকালবেলায় আমি রান্নাবান্নাগুলো খুব দ্রুত সেরে নিচ্ছি। আর সকাল সকাল রান্না সেরে নেওয়ার কারণ হচ্ছে আবার মেহেদি পরবো, তো কিছুক্ষণ পর কিন্তু মানে ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আমার মেহেদির হাতও দেখতে পারবেন, যে পুরো হাত জুড়ে মেহেদি দেওয়া। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপু বিয়ের তো কোনো ভিডিও দাও না। আসলে দেই না এই কারণে, এটা আমার শ্বশুর বাড়ি, দ্বিতীয়ত শ্বশুর বাড়িতে এরকম আমি বউ মানুষ হয়ে ক্যামেরা অন করে কারো সামনে যাওয়াটা এটা খুবই অকওয়ার্ড ফিল হবে, সেই সাথে তাদেরও পছন্দ হবে না। সবার পরিবার কিন্তু একরকম হয়ে থাকে না, আশেপাশের পরিবেশও একরকম হয়ে থাকে না। তো আমাদের আশেপাশের পরিবেশ, আমার শ্বশুর বাড়ির পরিবেশ মোটেও এগুলো অ্যালাউ করার মতো না। আর সবাই অন্যরকমভাবে তারা চলাফেরা করে থাকে, নামাজ পড়ে, তারা কখনো ক্যামেরা ভিডিও এগুলোর সামনে চলে আসে না, সে কারণে কিন্তু আর ক্যামেরা একটু অন করা হয় না। তো এটা নিয়ে আবার অনেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না, যে হয়তো বা বিয়ে হচ্ছে না বা বিয়ের কথা বলছি, কিন্তু এরকমটা না, বিয়ে ঠিকই হচ্ছে। মানে বিয়ের কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ওই যে বললাম সবাই এগুলো থেকে অনেক দূরে থাকে, ক্যামেরা আর এগুলো। প্রথমে 3 তারিখে আমাদের যে মেয়ের বিয়ে হয়েছিল, সে তো মাদ্রাসায় পড়ে, তাকে তো একেবারেই এগুলো, তার জন্য তো একেবারেই এগুলো অ্যালাউ না। আর এখন যে মেয়ের বিয়ে হচ্ছে, সে মাদ্রাসায় না পড়লেও ওই যে বললাম পুরো বাড়ির মানুষ, আমরা তো নিজেরা আমরা সবাই এভাবেই চলাফেরা করে থাকি। তো সেই কারণে ওই অবস্থায় আমার হাতে ফোন নিয়ে, আমি বউ হয়ে ফোন নিয়ে কোনো কিছু শ্যুট করা একেবারেই পসিবল না। আর কারো মুখ দেখা যাবে না, শুধু শরীর দেখিয়ে এরকম মানে দেখা যায় যে এটা কখনোই, ওই যে বললাম এটা আসলে অ্যালাউ না, সোজা কথা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। প্রথমে ডিম ডালটা রান্না করেছি, তারপর আমি আলু আর উস্তা ভাজি করে নিয়েছি। আলু উস্তা ভাজিটা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিব, ভাত রান্না করব। আর এখানে আবার আলুর ভর্তাও করেছি। আলুর ভর্তা করার মূলত উদ্দেশ্য হচ্ছে ওর বাবা, কারণ আপনাদের ভাইয়া এগুলো খাবে না, মানে এগুলো বলতে এই যে দুন্দুল রান্না করেছি চিংড়ি দিয়ে, সে এটা খাবে না, কারণ এটা ওই যে কালকের ভিডিওতে আমি বলেছি, গতকালকের, যে সে এরকম ঠান্ডা তরকারি খেতে চায় না। তো সে যেহেতু এই ঠান্ডা তরকারিগুলো খেতে চায় না, সে কারণে কিন্তু এগুলো রান্না করলে তার জন্য এক্সট্রা কিছু করতে হয়। তো এই এখন তার জন্য আমার আলু ভর্তাও করা হয়ে গেল, আর রান্নাটাও করে নিলাম আমাদের জন্য। দুন্দুল কিন্তু বাসায় নিয়ে আসলে বেশি দিন রাখা যায় না, এগুলো নষ্ট হয়ে যায়, মানে অনেক বেশি জালি জালি হয়ে যায়, সে কারণে এগুলো টাটকাই রান্না করে খেতে হয়। তো এখন আমি আবার বিকেলে কিছু পুরির জন্য আয়োজন করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে, এরপর আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এটা আলু পুরি বানিয়ে নিব। পুরিগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আলুর ভর্তা খেয়ে কিন্তু অনেকটা আলুর ভর্তা বেঁচে গিয়েছিল, সেই আলুর ভর্তাটা দিয়েই আমি দুপুরের পরে এই আয়োজনটা করে নিচ্ছি। মানে সকালের দুপুরের একটা রান্না দিয়ে, একটা রেসিপি দিয়ে কিন্তু 2 বেলা হয়ে গেল, সন্ধ্যার নাস্তাও হয়ে গেল। আর আলু পুরিটা অনেক বেশি পছন্দ করি। এমনি পুরি, ডাল পুরি যেটা আছে, ডাল পুরিটা আমার মোটেও পছন্দ না, আলু পুরিটা আমি খেতে পছন্দ করি। সেই সাথে বাচ্চারা তো আসলে আলু পুরি ডাল পুরি দুইটার মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না, তারা আলু পুরি ডাল পুরি দুটাই পছন্দ করে খায়। সেই সাথে তাদেরকে যদি কোনোটা ছাড়া শুধু লুচি বানিয়েও দেওয়া হয়, তারা সেটাকেও পুরি মনে করে খেয়ে ফেলে। তো এই হচ্ছে কথা। বাচ্চাদের বলতে আমার বড় মেয়েটার, ওর শুধু ভাজা পোড়াই পছন্দ, ও ভাজা পোড়া পেলে আর কোনো শব্দ নেই। আর এমনিতে যদি কোনো ডেজার্ট আইটেম তৈরি করি সন্ধ্যার জন্য অথবা অন্য কিছু রান্না করি, সেটা হলে সে খাবেই না। তো এই হচ্ছে তার অবস্থা। তো আমি কিচেনে কিন্তু এগুলো ভালো করে বেলে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, এবং কি এই জায়গাটা কিন্তু আমি আবার ঢেকেও রাখি, যাতে করে কোনো কিছু নোংরা না আসতে পারে। এই কারণে, কারণ হঠাৎ রুটি অথবা পরোটা কিন্তু এখানে বেলা যায়, সে কারণে আগে থেকেই কিন্তু এই সচেতনতাটা আমি অবলম্বন করে থাকি। আর এভাবে বেলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ঝামেলাও কম হয়। তো এই তো আমি একে একে পুরিগুলো কিন্তু বেলে নিচ্ছি, এরপর আমি এগুলো ভেজে নিব।
আসলে বাসায় তৈরি করলে হয় কি আলু পুরিগুলোতে আমরা অনেক বেশি আলুর ভর্তা দিয়ে থাকি, তাই কিন্তু অনেক বেশি মানে একেবারে পাতলা পাতলা করা যায় না, অনেকক্ষণ বেলে একেবারে অনেক চড়া করা যায় না। তো এখানে আমি আরও একটি পদ্ধতি ব্যবহার করছি যাতে করে আলু বেশি করে দেওয়া যায়। আলুটা বেশি করে দিলে আসলে অনেক বেশি ভালো লাগে। দোকানের আলু পুরিগুলোর ভিতরে কিন্তু আলুর অস্তিত্বও পাওয়া যায় না, শুধু নামে মাত্র আলু পুরি হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমি আবার একটি ডিবার যে উপরের ক্যাপ ছিল সেটা দিয়ে আবার কিনার করে কেটে নিচ্ছি। দেখলাম যে আসলে এভাবেও কি করা যায় কিনা, আর এভাবে করলে কেমন হবে। পরে দেখলাম যে আসলে এভাবে করা যায়, এভাবে করে খাওয়াও যায়, কিন্তু এভাবে করতে গেলে দেখা যায় আমার পুরির পরিমাণ আজকে কমে যাবে। তো সেটা তো হবে না। ঘরের তৈরি ভাজা পোড়া সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে থাকে, একটু বেশি বেশি করেই চাহিদা থাকে এসব কিছুর বাইরেরটার চেয়ে। তাই আমি আবার সিঙ্গেল করেই কিন্তু এগুলো বেলে নিয়েছি। এখন আমি একে একে সব ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আরও একটি ছোট অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, আপনার দেখা যদি ইচ্ছে নাও হয় তারপরও ভিডিওটি অন করে রাখবেন। আসলে ভিডিও যদি কেউ টেনে দেখে থাকেন এতে করে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, আমাদের এই কষ্টটা পুরোপুরি বিফলে চলে যায়। সে কারণে কারো ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও। তো এখানে আমি এক গাদা বাজার গুছিয়ে নিচ্ছি। বিটরুট আনা হয়েছে, আনার আনা হয়েছে, ডাবও আনা হয়েছে, এগুলো সবই কিন্তু বাবুর জন্য, যেহেতু বাবুর রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য এত আয়োজন, কিন্তু সে কিন্তু খেতে চায় না, খাওয়া দাওয়া একেবারে মানে যে আইনের খাবার যেটা তার রেগুলার রুটিন সে সেটাও করতে চাচ্ছে না। তাকে কালকে আবার ডক্টর দেখাবো, আমাদের যে ফ্যামিলি ডক্টর উনি আসবেন, আমাদের বাজারেই বসেন, তো ওনাকে দেখাবো সরাসরি। এই কয়েকদিন তো ওনার সাথে শুধু ফোনে কথা বলে তারপর সব কিছু শোনা হয়েছে বা মেনে নেওয়া হচ্ছে। এখন সরাসরি কালকে দেখা করব, দেখি স্যার কি বলে, হয়তো বা তাকে কোনো রুচির ওষুধ দিতে পারে, কারণ তাকে খাওয়ানোটা অনেক বেশি দুষ্কর হয়ে পড়েছে। তো এখানে এতগুলো বাজার হওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ঝিঙ্গে আর দুন্দুল এনেছিল, সেই সাথে একটি জালিও এনেছিল, আর বাকি যেগুলো আছে লাউ, পটল, কালো বেগুন, তারপর কই, তারপর আর কি আর দুন্দুল, মানে এগুলোও ঝিঙ্গে মানে সেও যা এনেছে বাবাও কিন্তু তাই নিয়ে চলে এসেছে। তো কালকে কিন্তু আব্বু এগুলো নিয়ে এসেছিল, তাই দুজনের মিলিয়ে অনেকগুলো বাজার হয়ে গেছে। আর এই বাজারগুলো সারাদিনে আমি তেমন সময় পাইনি, ওই যে বললাম একটু দৌড়াদৌড়ির মাঝে ছিলাম, সে কারণে আমি কিন্তু সন্ধ্যার দিকে এগুলো আবার গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো না গুছালে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পটলগুলো কয়েকটা অলরেডি পেকে গেছে। তো এখানে মা হয়তো বা ঘরে 3টা শশা ছিল, সেই শশা 3টাও দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মার কাজ, সে কিনেও দিবে, তার ঘরে কি আছে সে তাও দিয়ে দিবে। বাঁধাকপিটাও মাই পাঠিয়েছে। এখন আমি বেগুনগুলো দেখে তারপর রেখে দিব, কারণ বেগুনের মধ্যে যদি পোকা থাকে বাহির থেকে অনেক সময় ছিদ্র দেখা যায়, সেটা দিয়ে আবার পোকা বের হয়ে আসে, আর সেটা যদি আমার ফ্রিজে বের হয় সে কারণে কিন্তু আমি এগুলো চেক করে তারপর রাখছি। একটা বেগুন অলরেডি পোকা বেরও হয়ে গেছে, সেটা কিন্তু আমি দেখতে পেয়ে সেটা এখানেই রেখে দিয়েছি, এটা আমি ফেলে দিব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।